মন্তব্য করতেন না। বলেছি তিনি চাইতেন আমার মন ভাবতে শিখুক, ভাবার পথে ঝাপসা ঠেকলে, প্রশ্ন উঠলে তবে তিনি বলতেন নিজের মতামত। তার মনে বলিষ্ঠতার ও আন্তরিকতার প্রতি একটা সহজ সম্ভ্রম ছিল, তাই বালক বলে আমাকে তিনি একটুও অবজ্ঞা করতেন না। তিনি একটা বিষয়ে আমাকে তার প্রবল মনের সমগ্র প্রবলতা দিয়ে জোর দিয়ে গিয়েছিলেন। সেটা এই যে জগৎ, সমাজ, বিশ্বব্রহ্মাণ্ড যে যাই বলুক না কেন, যতক্ষণ তোমার নিজের হৃদয়, মন, বিবেক কোনো কিছুকে সত্য বলে মেনে নিতে না পারছে, ততক্ষণ হাজার সনাতন হলেও সে সত্যকে শতসিদ্ধ বলে ধরে নেওয়া তোমার পক্ষে হবে মিথ্যাচার। সুমনা রায়ের কণ্ঠে। সেই সময় দিলীপ কুমার রায়ের বয়স ছিল বছর 14 মতো। পড়ছেন তিনি মহাভারত, পড়ছেন তিনি রামায়ণ, এবং সেই রামায়ণ এবং মহাভারত তার মূল বা অনুবাদ সবকিছু নিয়েই ব্যস্ত। বারবার পড়তেন, আর মহাভারতের কথা শুনতেন তিনি পিতার কাছে। কাজেই নানা চরিত্র মহাভারতের তাতে মুগ্ধ হতেন, রামায়ণও পড়তেন। এবং সেই রামায়ণ কখনো কখনো দিলীপ কুমার রায়কে পড়ে শোনাতেন, বলতেন পিতা দ্বিজেন্দ্রলাল। এবং সেই যে পাঠ, সেই পাঠ সম্পর্কে পুত্র বলছেন যে লবকে যখন তার কথা বলছেন, লব যখন বলছেন, সেই অংশটা যখন পড়ছেন দ্বিজেন্দ্রলাল, তখন নাকি তার গৌরবর্ণ উদার ললাট হয়ে উঠত প্রায় সিঁদুরের মতো রাঙা, স্বর কাঁপত। আমার বালক হৃদয়ে কিন্তু দুটো ভাবের দ্বন্দ্ব এসে উপস্থিত হতো পিঠ পিঠ। বেশ পরিষ্কার মনে আছে আজও। আনন্দও হতো কবির চরণে লুটিয়ে পড়তে। এমন পিতা কজন পায়। কিন্তু সঙ্গে সঙ্গে ভয়ে যেন শিউরে উঠতাম। যদি আমার পিতা হতেন লবের পিতার মতো, তাহলে তাকে প্রণাম পর্যন্ত করতে পারতাম না। এ কি ভাবা যায়? স্বপ্নে কোনো দারুণ আতঙ্কের কিছু দেখলে আমরা হঠাৎ জেগে উঠে যেমন স্বপ্নটা অসত্য বুঝে কৃতজ্ঞতায় উচ্ছ্বসিত হয়ে উঠি, অথচ কার কাছে সেটা বুঝতে পারি না। আমার মনে ঠিক তেমনি কৃতজ্ঞতা ছেয়ে আসতো ভাবতে যে আমার পিতা রামের মতো নন, অর্থাৎ লবের মতো তাকে দূরে দূরে থাকতে হয়নি। তিনি দিলীপ কুমারের মতো দ্বিজেন্দ্রলালের একেবারে পাশে, বুকের কাছটিতে রয়ে গিয়েছেন। ভালোবেসেছি আমি তোমারে, ভালোবাসিব তোমারি দুঃখে কাঁদিব সখে, তোমারি সুখে হাসিব তোমারে ভালোবেসেছি। বিরহে মলিন মুখে শূন্য নয়নে দুঃখে রহিব তোমারি পথ
চাহিয়া মেলেছি নয়ন তব জ্যোৎস্নার জাগরণে মুদিব নয়ন তব সুপ্ত নয়ন শনে জীবনে মরণে আমি তোমারি কাছে জনমে জনমে ফিরে আসিব তোমারে ভালোবেসেছি। তোমারই ভালোবেসেছি, এই কথাটা কতভাবে কতজনকে বলা যায়। এবং পুত্রের চোখে পিতা, তাকে একেবারে গলা ছেড়ে বলা যায়, আমি বাবাকে ভালোবাসতাম, ভালোবাসি। এই ভাগ্য, এই সৌভাগ্য কি সচরাচর ঘটে? যেমনটি ঘটেছিল দিলীপ কুমার রায়ের জীবনে। আর দিলীপ কুমার রায়ের স্মৃতিকথাতেই আমরা জানতে পারি যে অনেক কটা বছর প্রথাগত শিক্ষা, অর্থাৎ স্কুলে গিয়ে শিক্ষা, সেই জায়গাটায় দিলীপ কুমার রায় যাননি। পিতা দ্বিজেন্দ্রলাল চেয়েছিলেন যে প্রাইভেটে ম্যাট্রিক দেবে ছেলে, কিন্তু আশেপাশে বন্ধু বান্ধব সবাই যাচ্ছে স্কুলে, তখন কি আর তার মন ঘরে টেকে? এবং বাকি যারা পরিচিত মানুষ, প্রিয় মানুষ, আত্মীয় স্বজন সবাই বলল যে আর এমন কি হচ্ছে এগুলো, স্কুলে না গিয়ে ছেলে বাড়িতে বসে পড়বে। ঠিক আছে, সবার চাপে কবি রাজি হলেন যে ছেলেকে ভর্তি করবেন স্কুলে। এবং সেটা কোন স্কুল? বিদ্যাসাগর মশাইয়ের স্কুল, মেট্রোপলিটন ইনস্টিটিউশন। এবং সেখানে মোটামুটি একটা অ্যাডমিশন টেস্ট মতো নিয়ে দেখা গেল যে মাস্টারমশাইরা বললেন যে বাংলা ভালো, সংস্কৃত মন্দ নয়, অঙ্ক চলন সই, তবে ইংরেজিতে একেবারে কাঁচা, কাজে 4th ক্লাসে ভর্তি হতে হবে। 4th ক্লাস মানে এখনকার 7, কিন্তু সেটা কি করে হয়? কিছুতেই না, হবে না, 8-এ ভর্তি হবেন, মানে 3rd ক্লাসে। কিন্তু এটা খুব অসুবিধে। কিন্তু কবি কি কখনো তার ছেলের কোনো কাজে বাধা দিয়েছেন? তাই তিনি স্কুলে বলে পাঠালেন যে দিলীপ কুমারকে যাতে 3rd ক্লাসেই নেওয়া হয়। ইংরেজি কখনো পড়িনি বলেই কাঁচা আছে, 2 দিনে শিখে নেব, ছেলের বুদ্ধির ধার আছে। বাবার বিশ্বাসটাও দেখুন ছেলের ওপরে। তা স্বয়ং ডিএল রায়ের অনুরোধ, ওরা রাজি হলো। তবে রফা হলো, ইংরেজিতে যদি বাৎসরিক পরীক্ষায় ফেল করি তবে 3rd ক্লাসে রাখবেন না, 4th ক্লাসে নামিয়ে দেবেন। কিন্তু বিপদ এলো সাংঘাতিক, বিনা মেঘে বজ্রপাত। হাফ ইয়ারলি পরীক্ষা দিতে হয় জানতাম না, তাই হাফ ইয়ারলির কিছু আগেই ভর্তি হয়েছিলাম। পরে হলে সময় পেতাম শিখতে। ক্লাসে গিয়ে কান্না পেত। আমার বন্ধু ক্ষিতীশ প্রসাদের একটু দয়া হলো, সে ছিল ফার্স্ট বয়। ডেকে বসালো তার পাশে। বসে দেখি, ও মা, কোথায় সে আর কোথায় আমি। সে পড়ছে ডিকেন্সের পিকুইক পেপার্স, আর আমি সবে রবিনসন ক্রুসো কোনো মতে শেষ করেছি। মাথা ঘুরে গেল। হাফ ইয়ারলিতে বাংলায় খুব ভালো নম্বর পেলাম, আর সব বিষয়েও পাশ করলাম কোনো মতে, কিন্তু ইংরেজিতে একেবারে 100-র মধ্যে 18। ওদিকে ক্ষিতীশ পেল 80। তারপর কি হলো শোনাবো আপনাদের। তার আগে নীলা মজুমদারের এই গানটি শুনি। তারপরে সে কি হলো, ঘটনা 100-তে তো 18 পাওয়া হলো। তাতে কি শেষ হলো? একটুও নয়। কবি নিজে পড়ালেন দিলীপ কুমারকে, এবং তারপর বার্ষিকীর শেষে শুধু ইংরেজিতে নয়, অন্য সব বিষয়েই এত ভালো নম্বর পেলাম যে ক্ষিতীশের পরেই স্থান পেলাম। আমার নাম হলো সেকেন্ড বয়, কিন্তু ক্ষিতীশকে কিছুতেই হারাতে পারিনি। ফার্স্ট বয়ও হবেই প্রতি পরীক্ষায়। কবি প্রবোধ দিয়ে বললেন, তা হোক, তুই তো গানে ফার্স্ট, স্কুলে কে আছে তোর মতো গাইতে পারে শুনি? কিন্তু গান তো আর একটা সাবজেক্ট নয়, কিন্তু একটা মস্ত অবজেক্ট তো, বলেই সে দিল দরিয়া অট্টহাসি।
অমন প্রাণ খোলা হাসি কি আর কখনো শুনবো এ জীবনে? জীবনে হাসি যে কত বড় সম্পদ, আর কার কাছে কবে জেনেছি এমন করে। শুনবো অর্চনা ভৌমিকের কণ্ঠে, তারপর জলসাঘর থেকে আমার বিদায় নেওয়ার পালা। আপনারা থাকবেন, সব সময় সঙ্গে থাকবেন এইভাবেই 100.2 AIR FM গোল্ডে। আজকে আমরা শুনছিলাম অনেক স্মৃতি, দিলীপ কুমার রায়ের স্মৃতিতে পিতা দ্বিজেন্দ্রলাল। এখন শুনি অর্চনা